আচ্ছা, এর আগে আমরা হচ্ছে ওই এনজাইম ইনহিবিশন আর এনজাইম নিয়ে স্টার্ট করেছি যে এনজাইমের ইনহিবিশন বা এনজাইমের ইয়েগুলা কিছু প্রপার্টিজ সেগুলো স্টাডি করেছি। তা আজকে যেটা হচ্ছে কাইনেটিক্সটা দেখবো। আমার মনে হয় তোমাদেরকে বায়োকেমিক্যালে হয়তো কিছুটা পড়ানো হয়। তো এনিওয়ে, তো এখানেও এই সিলেবাসের কাইনেটিক্সটা আছে, তো এই জন্য আমাকে তো এটা কভার করতে হবে। এনজাইমেটিক অ্যাসে নামটা তোমরা শুনেছো কিনা আমি জানি না, যে যে কোনো ল্যাবরেটরি মেথড যেটা দিয়ে হচ্ছে মেইনলি এনজাইমেটিক যে রিয়েকশনের রেট বের করার যে এনজাইম ল্যাবরেটরি মেথড, সেটাকে আমরা এনজাইমেটিক অ্যাসে বলে থাকি। তো এমনিতে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ রিয়েকশন রেট বের করার জন্য ডিফারেন্ট ওয়ে আছে, কিন্তু স্পেসিফিক্যালি এটা এনজাইমের জন্য আমরা এনজাইমেটিক অ্যাসে বলি। তো অন্যান্য রিয়েকশন রেট বের করার সময় আমরা রিয়েকশন রেট সাধারণত কিভাবে বের করে থাকি, তোমাদের যদি মনে থাকে, ইনিশিয়াল রেটে ইনিশিয়াল কন্ডিশনে যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন থাকে তার পার্সপেক্টিভে সাধারণত আমরা রিয়েকশন রেটটা বের করে থাকি। তো উইথ টাইম আস্তে আস্তে প্রোডাক্ট ফর্ম করতে করতে একসময় স্যাচুরেশনে চলে গেলেও সাধারণ রিয়েকশন রেট যেমন ইনিশিয়াল কন্ডিশনে বের করা হয়, এনজাইমেটিকের ক্ষেত্রেও একইভাবেই সাধারণত বের করা হয়। ইনিশিয়াল কন্ডিশনে যে স্লোপটা নিয়ে সাধারণত রিয়েকশন রেটটা বের করা হয়, প্রোডাক্ট কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। এখন এখানে এনজাইম কাইনেটিক্স বলতে ওই যে যে রিয়েকশনের যে রেটটা এনজাইম ক্যাটালাইজ রিয়েকশনের, সেগুলো স্টাডি করাই মেইনলি। এখানে মেইনলি কি মেজার করা হয়, ম্যাক্সিমাম ভেলোসিটি বা রিয়েকশন রেট কতটুকু অ্যাচিভ হতে পারে। সাবস্ট্রেট, এনজাইমের জন্য যে রিয়েক্ট্যান্ট থাকে তাকে সাবস্ট্রেট বলা হয়, তোমাদের যদি মনে না থাকে তাই রিকল করে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে ইনহিবিটর। ইনহিবিটর যারা হচ্ছে এনজাইমকে ইনহিবিট করে, সেগুলোর জন্য যে কি অ্যাফিনিটি। মেইনলি কাইনেটিক্স বলতে তো রিয়েকশন যে প্রসিড হচ্ছে, যা রেটটা, সেইটা রিলেটেড স্টাডিটাকেই বোঝায়। তো ম্যাক্সিমাম কাইনেটিক্স এর সাথে অবশ্যই রিলেটেড ম্যাক্সিমাম রিয়েকশন রেট এবং সাবস্ট্রেটের অ্যাফিনিটি, ইনহিবিটরের অ্যাফিনিটি, যেগুলা ডিরেক্টলি রিয়েকশন রেটটাকে প্রভাবিত করে। এই জিনিসগুলো হচ্ছে এই এনজাইম কাইনেটিক্সে সাধারণত কভার করা হয়। তো এখানে এনজাইম কাইনেটিক্স স্টাডি করার জন্য আমরা মাইকেলিস মেন্টন ইকুয়েশন ইউজ করি। এটা মাইকেলিস মেন্টন ইকুয়েশন যে ফর্মটা থাকে সেটা হচ্ছে মেইনলি ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে বলছি রিয়েকশন রেট বলতে পারো, যে ডিফারেন্ট সাবস্ট্রেট কন্ডিশন যদি আমরা ইউজ করতে থাকি তাহলে কি হবে, ডিফারেন্ট সাবস্ট্রেট এটা আমি দেখাই। এটা তোমার ইনিশিয়াল এরকম এরকম ঠিক আছে। আর এটা হচ্ছে শুরুতে যে ইয়েটা ছিল, এটা হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন, এটা হচ্ছে টাইম ছিল। এরকম যদি থাকে তো এটা হচ্ছে S1 একটা সাবস্ট্রেট, এটা হচ্ছে S2 এটা আরেকটা সাবস্ট্রেট। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই গ্রাফটা এই ভ্যালুগুলো বের করার জন্য যে ইনিশিয়াল ভ্যালোসিটি আর ডিফারেন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এই S1 এর জন্য এখানে যে স্লোপটা হবে, এখানকার স্লোপটা তো ডিফারেন্ট হবে, তাই না? তার মানে ইনিশিয়াল রিয়েকশন রেটটা ভ্যারি করে যাবে ডিফারেন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে। তো এই ডিফারেন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে ইনিশিয়াল ভ্যালোসিটি বা রিয়েকশন রেট থাকে, তাকে ডিনোট করার জন্য সাধারণত এই যে মাইকেলিস মেন্টন ইকুয়েশনটা আমরা ইউজ করে থাকি। যেটা কি করে থাকে, ইনিশিয়ালি যে সিঙ্গেল সাবস্ট্রেট যে এনজাইম ক্যাটালাইজ রিয়েকশন থাকে তার রিয়েকশন রেটটাকে ডিফাইন করে থাকেন। তো এটা মেইনলি কি হচ্ছে, যে এরকম ডিফারেন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ইনিশিয়াল টাইমে যে রিয়েকশন রেটটা, এগুলো বের করার পরে তাকে হচ্ছে এই যে গ্রাফে প্লট করা হয়। এখানে প্রত্যেকটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের জন্য ইনিশিয়াল রেট গুলাকে আমরা এখানে প্লেস করে থাকি। তো এই যে ইনিশিয়াল রেটটা আমরা পেয়েছি, এটা কোথা থেকে পেয়েছি, এই যে আমরা শুরুতে যে আমরা অ্যাসে আমরা বলেছিলাম প্রোডাক্ট কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এটা একটা সার্টেন এস এর জন্য ছিল। সেম জিনিসটাই আমরা একটা সার্টেন এস এর জন্য এখান থেকে S2 দিয়ে বের করে ইনিশিয়াল রেট কন্ডিশন গুলা পেয়েছি। এই ডেটা গুলা প্লট করে এই মাইকেলিস মেন্টন ইকুয়েশন দিয়ে আমরা সাধারণত সিঙ্গেল সাবস্ট্রেট এনজাইম ক্যাটালাইজ রিয়েকশনটার রেটটাকে প্রকাশ করে থাকি। এখানে যে টার্ম গুলো আছে এগুলোর এক্সপ্লেনেশন বলা আছে। ভি নট তো আমরা বললাম ইনিশিয়াল ভেলোসিটি বা রিয়েকশন রেট, ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম রিয়েকশন রেট বা ম্যাক্সিমাম ভেলোসিটি, এস হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর কে এম হচ্ছে
তোমার হাফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের যে ভ্যালুটা আমি দেখাচ্ছি পরের গ্রাফে। তো এর মধ্যে এই ভি ম্যাক্স আর কে এম কে হচ্ছে আমরা কি বলছি, আমরা বলছি মাইকেলিস মেন্টেন প্যারামিটার। তো এখানে স্টেডি স্টেট আগে চলে আসছে, আমি এটা দেখাই যে এই যে ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমরা যে পেয়েছি এগুলো বসানোর পরে একটা প্যারাবোলিক কার্ভ পেলাম। প্যারাবোলিক কার্ভ পাওয়ার কারণ কি তোমরা বলতে পারবা, মনে আছে? যে এটা তো সিঙ্গেল সাবস্ট্রেট, মানে সিঙ্গেল রিয়েক্ট্যান্টের যদি কোনো রিয়েকশন হয় তাহলে গ্রাফটা তো এরকম হওয়ার কথা। এটা এরকম না হয়ে এরকম কেন হলো, মনে আছে কারো? হ্যাঁ, নাই মনে হয়। এনিওয়ে আমি এক্সপ্লেন করে দেবো, সমস্যা নাই। তো ইনিশিয়াল ভ্যালোসিটি আর সাবসেট কনসেন্ট্রেশনে এটা পেলাম। তো এখানে যেটা ম্যাক্সিমাম ভ্যালোসিটি আমরা সেটাকে বলছি, যেখানে একটা সময় সাবসেট কনসেন্ট্রেশন বাড়ালে আর এই রিয়েকশন রেট বা ভ্যালোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমরা ম্যাক্সিমাম বলছি। তো ম্যাক্সিমামের হাফ যখন হবে, সেই হাফে যে সাবসেট কনসেন্ট্রেশন সেটাকে আমরা বলছি কে, যেটা হচ্ছে মাইকেলিস মেন্টেন প্যারামিটার, এখান থেকে আমরা পাচ্ছি। ইনিশিয়ালের হাফ যখন আসছে তখন আমরা যে ভ্যালোসিটিটা পাচ্ছি তাকে আমরা বলছি মেনলি কে। আচ্ছা, এখন আমি যেই কোশ্চেনে ছিলাম, যেখানে আমরা কেন সিঙ্গেল সাবস্ট্রেট রিয়েকশনের জন্য কেন আমরা এই ধরনের গ্রাফ পাচ্ছি, এটার পিছনে কারণ হিসেবে আমি দাঁড়াও তোমাদেরকে আরেকটা ইয়ে দেখাই। এত কিছু লেখা আছে। share করি। ছাড়াও এখান থেকে দেখি, সিঙ্গেল একটা রিয়েক্টেন্ট থেকে যদি প্রোডাক্ট তৈরি হয়, সেখান থেকে কি হচ্ছে, এ থেকে জাস্ট প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এনজাইমের ধরো একটা সাবস্ট্রেট থেকে ডিরেক্টলি প্রোডাক্ট হয়, আর এনজাইমের ক্ষেত্রে কি হয়, এনজাইম আর সাবস্ট্রেট মিলে একটা কমপ্লেক্স ফর্ম করে। কমপ্লেক্স ফর্ম করে, সেই কমপ্লেক্স হচ্ছে কিছু কমপ্লেক্স ফর্ম করে, আবার কিছু কমপ্লেক্স ব্যাকওয়ার্ডে ডিসোসিয়েট হয়ে চলেও আসে। তো এই ক্ষেত্রে কমপ্লেক্স থেকে ফাইনালি যেটা হয়, আমরা এই যে প্রোডাক্ট পিটা পাই এবং এনজাইমটাকে রিলিজ করে দেয়। তোমরা যেটা জানো যে ক্যাটালিস্ট কি করে না, রিয়েকশনে টেক পার্ট করে না, জাস্ট খালি প্রভাবিত করে। তো এই যে একটা কমপ্লিকেটেড প্রসেস, যেটা হচ্ছে সিঙ্গেল ক্যাটালাইজড তোমার রিয়েক্টেন্টের ক্ষেত্রে এটা হয় না। ডিরেক্টলি এ থেকে প্রোডাক্ট, একটা রিয়েক্টেন্ট সে ক্যাটালিস্টের সাথে ক্যাটালিস্টের উপস্থিতিতে একটা প্রোডাক্টে কনভার্ট হয়। সেই জন্য আমরা স্ট্রেট লাইন রিলেশনশিপ পেলেও এটার ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন রিলেশনশিপ পাই না। এটা হচ্ছে মেইন কারণ যে কেন মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা দেখতে এরকম। এরপর আমরা আগেরটাতে চলে যাই, এখানে ছিলাম। এটা হচ্ছে কারণ, এখন এই মাইকেলিস মেন্টেন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। বুঝতে হ্যাঁ পারছো? ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা, স্টেডি স্টেট অ্যাজাম্পশন যেটা মাইকেলিস মেন্টেন ইউজ করার জন্য, এখানে শুধু পয়েন্ট গুলো লিখেছি, আমি যে নোটটা দেখিয়েছি সেখানে হচ্ছে ডিটেলস আছে, তোমাদেরকে দিয়ে দিব। স্টেডি স্টেট অ্যাজাম্পশনের জন্য যেটা তোমার এখানে ইনিশিয়ালি, এখানে যেটা তোমার ইনিশিয়ালি যে এনজাইম কনসেন্ট্রেশন থাকবে সেটা টাইমের সাথে চেঞ্জ হবে না, স্বাভাবিকভাবে এনজাইম রিয়েকশনে যাবে না, এটা যেহেতু জাস্ট খালি ক্যাটালিস্ট, তো এটা মেনটেন করতে হবে। আর এটা অ্যাজাম্পশন টু, তোমাদেরকে একটু আগে যে রিয়েকশনটা দেখালাম যে কমপ্লেক্স ফর্মেশন ই প্লাস এস থেকে যে রিয়েকশন ইএস ফর্ম করছে, আর ইএস থেকে যে ব্রেকডাউন হচ্ছে, এটার যে রেট, তার চেয়ে এই যে প্রোডাক্ট ফর্মেশনের রেট যেটা, এখানে এটা হচ্ছে মেইনলি K2, এটা K1, এটা হচ্ছে K-1। তো এখানে কন্ডিশনটা এটা হতে হবে যে তোমার
এখানকার এই যে ইএস ফরমেশন আর ইএস থেকে ডিসোসিয়েট হয়ে ই প্লাস এস তৈরি হওয়ার যে রেট কনস্ট্যান্ট যেটা, তার চেয়ে এই কে টুটা অনেক ছোট হতে হবে। তার মানে এই স্টেপ টুকুকে রেট লিমিটিং স্টেপ হতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রেট লিমিটিং স্টেপ কোনটা, স্লোয়ার স্টেপ যেটা। তো এটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা ইউজ করে এনজাইম ক্যাটালাইজ রিয়েকশনের রেট বের করা যাবে। আরেকটা হচ্ছে এনজাইমের টোটাল যে কনসেন্ট্রেশন তার চেয়ে, তার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের চেয়ে অনেক বেশি কম হবে। তার মানে এটা বলার এটাও মানে যে যতক্ষণই রিয়েকশন প্রসিড করতে থাকুক সাবস্ট্রেট শেষ হবে না। বাট এটা কি কখনো সম্ভব? এটা তো সম্ভব না। সাবস্ট্রেট থেকে আস্তে আস্তে কিছু না কিছু প্রোডাক্ট তৈরি হতে হবে। বাট এটা একটা, এই জন্য বলা হয় সাধারণত এটা একটা মানে আহ এটা একটা ফ্লড অ্যাজাম্পশন বলা হয় সাধারণত, কিন্তু এই অ্যাজাম্পশনটা ইউজ করে এই ইকুয়েশনটা জেনারেট করা হয়েছিল। তো এই ক্ষেত্রে এটা যদিও আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়েশন ডিরাইভ করার জন্য করেছিল, কিন্তু এটা একটা ফ্লড অ্যাজাম্পশন যে সময়ের সাথে এনজাইমের কনসেন্ট্রেশনের তুলনায় সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক বেশি বড় থাকবে, যেটা আসলে সম্ভব না। তাহলে তো আমরা প্রোডাক্টই পাবো না। এটা একটা। আর আরেকটা যেটা বলা আছে, একদম টাইমের শুরুতে কোনো প্রোডাক্ট থাকবে না। তো এই চারটা এজাম্পশন, এটার এক্সপ্লেনেশন এই তোমাদের যে নোটটা আছে নোটের মধ্যে দেওয়া আছে, এটা দেখলেই বুঝতে পারবা। এই চারটা এজাম্পশন ইউজ করে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা জেনারেট করা আছে। সেটা আমি দেখিয়েছি। তো এটার হচ্ছে ডিফারেন্ট ফর্মে আমরা ডিরাইভ করতে পারি। এক যদি হয় তোমার এস ইকুয়াল টু যদি কে এম হয়, মানে কে এমটা এস এর সমান যখন হয়ে যাবে তখন তুমি এখানে কে এমটাকে যদি রিপ্লেস করে দাও তাহলে এই ফর্মুলাটা কি হবে, ভি ইকুয়াল টু মানে রেট যেটা রিয়াকশনের রেট যেটা ভি ম্যাক্স বাই 2 হয়ে যাবে। আবার এস ইজ গ্রেটার দেন কে এম যদি হয়, সেই ক্ষেত্রে তুমি কে এমটাকে অমিট করে দিতে পারো, দেওয়ার পরে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স হবে রিয়াকশনের রেট। তার মানে সর্বোচ্চ রেটে রিয়াকশনটা প্রসিড করতে পারবে থাকবে। আবার যখন তোমার এস যদি কে এম এর চেয়ে অনেক বেশি ছোট হয়, কে এম এর চেয়ে অনেক ছোট হলে তখন কি হবে, এই জায়গা থেকে, নট এই প্লেসের এস কে ধরবা না তুমি, এটার পার্সপেক্টিভে যেহেতু কথা বলছো, তখন এটা অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার পরে তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, ভি ম্যাক্স বাই কে এম ইন্টু এস। তুমি এইভাবে হচ্ছে সিম্পলিফাইড করতে পারি মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে, ডিপেন্ডিং অন দা রিয়েকশন কন্ডিশন। রিয়েকশন কন্ডিশনটা কি সেটার উপরে ভ্যারি। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? আমার এখন সিগনিফিকেন্স অফ কেএম। কেএমটাকে আমরা বলি ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি কেন বলছি, কারণ এটা হচ্ছে এনজাইম স্পেসিফিক। অনেক সময় অনেক এনজাইমের নাম বলা না থাকলেও কেএম দেখে তার ডেটাবেস থেকে আমরা বের করতে পারি এটা আসলে কি এনজাইম হতে পারে। আর এটা এই যে বললাম যেটা, যেহেতু এটা ইন্ট্রিনসিক প্রপার্টি, এটা স্পেসিফিক টু এনজাইম এবং এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। এই কেম থেকে আমরা বের করতে পারি মোস্ট প্রিফার্ড সাবস্ট্রেট কোনটা হবে। এটার এক্সপ্লেনেশনটা নেক্সট গ্রাফে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে বের করি আমরা। আরেকটা যেটা হচ্ছে, কেএম হেল্পস টু ডিস্টিংগুইশ আইসোজাইমস। আইসোজাইমস মানে হচ্ছে আইসোমারের মতো এনজাইমের মধ্যেও আইসোজাইমস থাকে, যা হচ্ছে সিমিলার টাইপের কনফিগারেশন হলেও রিয়েকশন বা তাদের অ্যাক্টিভিটিটা ভ্যারি করে। অ্যাক্টিভ সাইট হয়তো একটা এনজাইমের জন্য স্পেসিফিক, অন্য একই রকম ফর্মুলার বা একই রকম স্ট্রাকচারের এনজাইমের জন্য আরেকটা অ্যাক্টিভ সাইট ইউজ হতে পারে। তো এইটা কেম দেখে আমরা বলতে পারবো যে এটা আসলে কোন এনজাইম। আইসোজাইমস থাকলেও স্পেশালি কোন এনজাইমটা কোন জায়গায় কাজ করবে সেটা আমরা বলতে পারি। আরেকটা যেটা হচ্ছে ফ্লাকচুয়েশনস ফ্রম কেএম মিনস অ্যাবনর্মালিটিস ইন এনজাইমেটিক রিঅ্যাকশন। ফ্লাকচুয়েশন হওয়া মানে, যেহেতু এটা আমরা বলছি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং আমরা যদি জানা থাকে যে স্পেসিফিক একটা এনজাইমে ওখানে ইউজ করা হচ্ছে, তো ওই কেএমটা যদি আমরা এক্সপেরিমেন্টালি অ্যাচিভ করতে না পারি, তখন আমরা বলতে পারি যে এখানে এনজাইমেটিক রিয়েকশনে কোনো প্রবলেম হচ্ছে বা এনজাইমটা ডিস্টর্টেড হয়ে গিয়েছে, এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে। তো এই জন্য সিগনিফিকেন্ট কেএম ভ্যালুটা অনেক সিগনিফিকেন্ট ফর এনজাইমেটিক স্টাডি অর ডিভাইস ডেভেলপমেন্ট এভরিথিং। এখন ওই যেটা বললাম যে সাবস্ট্রেটের অ্যাফিনিটির সাথে কেএম কিভাবে আমরা বুঝতে পারি, সেটার এক্সাম্পল হচ্ছে এটা। তোমার এই দুইটা গ্রাফ দেখো। স্বাভাবিকভাবে কোনো রিয়েকশন যদি খুব ফাস্ট হয়, খুব ফাস্ট হলে কি হবে, তোমার গ্রাফটা স্টিক হবে।
আর রিয়েকশনটা যদি স্লো হয় তখন তোমার রিয়েকশনটা গ্রাফটা কি স্টিপ, এতটা স্টিপ হবে না। কারণ কি, যেহেতু আমরা রেট কনস্ট্যান্টটা প্রায় হচ্ছে মেইনলি রিয়েকশন রেটটা থেকে বের করতেছি, তোমার রেট কনস্ট্যান্টটা মেইনলি স্লোপ থেকে, তো স্টিপ যেটা থাকে সেটার স্লোপটা অনেক বেশি থাকে। তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি আর যে আলটিমেটলি কোন রিয়েকশনটা ফাস্ট। তো সেম এই ব্যাপারটাকে ইউজ করে যে আসলে কেএম ভ্যালু দেখে কিভাবে আমরা অ্যাফিনিটি বের করি। এখন কোনো একটা সাবস্ট্রেটের জন্য এনজাইমের যদি অনেক বেশি অ্যাফিনিটি থাকে তাহলে কি হবে, রিয়েকশন অনেক ফাস্ট হবে। রিয়েকশন ফাস্ট হওয়া মানে এভাবে খুব তাড়াতাড়ি রিয়েকশনটা কমপ্লিট করে সে হচ্ছে এরকম স্যাচুরেশনে পৌঁছে যাবে। তারপরে এখন যদি এনজাইম বির জন্য যে একই সাবস্ট্রেট, সাবস্ট্রেট সেম এখানে, হ্যাঁ এখানে যেটা হচ্ছে সেম, এটা হচ্ছে সেম সাবস্ট্রেট সেম, তো সেম যদি থাকে তখন দেখা যাচ্ছে যে রিয়েকশন রেটটা টাইমের সাথে একটু ধীরে ধীরে আগাচ্ছে। তার মানে এই সাবস্ট্রেটের জন্য তার অ্যাফিনিটি কিছুটা কম, এই জন্য রিয়েকশন রেটটা ধীরে ধীরে যাচ্ছে। তাহলে এখানে কেএম কিভাবে টেক পার্ট করলো, কারণ আমরা কি জানি যে এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ভিম্যাক্স, তাই না? ভিম্যাক্স যেটা আছে এবং ভিম্যাক্স এর হাফ ভ্যালু যেটা, সেটাই তো বেসিক্যালি কে, আমরা যেটা এতক্ষণ পড়লাম এখানে কে। এটার জন্য এটার জন্য ভিম্যাক্স কত এখানে, এখানে যদি ভিম্যাক্স হয় এটার হাফ কোথায় এখানে, এখানে যদি হাফ হয় তাহলে এর কেএম কোথায় এখানে। তো দেখা যাচ্ছে যে সাবস্ট্রেটের অ্যাফিনিটি বেশি হলে রিয়েকশন রেট ফাস্টার, রিয়েকশন রেট ফাস্টার মানে খুব তাড়াতাড়ি আমরা ভিএম পেয়ে যাচ্ছি, ভিএম পেয়ে যাওয়া মানে হাফ ভিএমটা কমে যাচ্ছে ভিম্যাক্স, এবং হাফ ভিম্যাক্স কমে যাওয়া মানে কেএম ভ্যালুটা আমরা কম পাচ্ছি। এইভাবে কেএম ভ্যালু দেখে আমরা আসলে বলতে পারি যে সাবস্ট্রেটের অ্যাফিনিটি কোন এনজাইমের জন্য, মানে কোনটার জন্য বেশি হবে রিয়েকশন রেট, এই ডেটাগুলো অ্যানালাইসিস করে। তো এখানে এটাই বলা আছে যে ইফ কেএম ইজ হাই, affinity for substrate is low। ঠিক আছে, তো এই কেএম ভ্যালু দেখে আমরা বলতে পারি যে দুইটা এনজাইম নিচ্ছি বাট আমার সাবস্ট্রেট হচ্ছে সেম, তখন আমি আসলে কোন এনজাইমটা নিয়ে কাজ করবো। যেহেতু এনজাইমের জন্য কেএম ফিক্সড, তো যেটার জন্য কেএম কম হবে আমার জন্য সেটাই সাধারণত ভালো হবে যদি আমি ফাস্ট রিঅ্যাকশন চাই। এটাই হচ্ছে এখানে বলা আছে যে কেএম হ্যাভস টু ফাইন্ড মোস্ট প্রিফার্ড সাবস্ট্রেট। এখন ইনহিবিটরের ক্ষেত্রে কি হয়ে থাকে, সাবস্ট্রেটের জন্য অ্যাফিনিটি যদি বেশি হয় তাহলে কেএম আমরা দেখছি কম, খুব তাড়াতাড়ি ফাস্ট রিঅ্যাকশন শেষ হয়ে যাচ্ছে। আর ইনহিবিটর কি করে, সাবস্ট্রেটকে কাজ করতে দেয়। তার মানে ইনহিবিটর যত বেশি থাকবে এই সিস্টেমে, তার মানে রিঅ্যাকশনটা কি তোমার স্লো ডাউন হতে থাকবে। নর্মাল কন্ডিশনে যদি নর্মাল এনজাইম থাকে, এটা নর্মাল এনজাইম, এখানে কোনো ইনহিবিটর দেয়া নাই, সিম্পলি রিঅ্যাকশনটা একটা সার্টেন স্পিডে যাচ্ছে। তো এখন তুমি যখনই সেখানে ইনহিবিটর ইন্ট্রোডিউস করবা, কম্পিটিটিভের ক্ষেত্রে কি হবে, সাবস্ট্রেটের প্রেফারেন্স থাকলে ইনহিবিটর কম্পিট করে তার অ্যাক্টিভ সাইট অকিউপাই করে ফেলবে। তো তখন রিয়েকশনটা স্বাভাবিকভাবে স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাওয়ার কারণে তোমার এইরকম ফ্ল্যাট ধরনের কার্ভ প্রডিউস হতে থাকবে। তো এক্স্যাক্টলি অপোজিট, কেএম যখন হায়ার হয়ে যাবে তখন বুঝতে হবে যে সার্টেন এনজাইমের ক্ষেত্রে তোমার সাবস্ট্রেটের চেয়ে ইনহিবিটরের জন্য অ্যাফিনিটি অনেক বেশি হাই। আচ্ছা, আর এখানে কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ দুইটা ইনহিবিটরের কথাই বলা আছে। তোমাদের মনে আছে কিনা, কম্পিটিটিভের ক্ষেত্রে সে সাবস্ট্রেটের সাথে ডিরেক্টলি কম্পিট করে অ্যাক্টিভ সাইড অকিউপাই করছিল, আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে সে অন্য কোনো একটা সাইড অকিউপাই করে এনজাইমটাকে ডিস্টর্ট করে দিচ্ছিল। সো কম্পিটিটিভের ক্ষেত্রে হচ্ছে যদি সাবস্ট্রেট কম্পিটিশন করে অ্যাক্টিভ সাইট অকুপাই করে ফেলতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি ইনহিবিশনটা প্রহিবিট করতে পারি। বাট নন কম্পিটিটিভ ইনহিবিটর থাকা মানে অ্যাক্টিভিটি ইনহিবিটেড হবেই। তো এই জন্য দেখা যাচ্ছে যে নন কম্পিটিটিভ এর ক্ষেত্রে তোমার এটা বেশি ফ্ল্যাট হচ্ছে, কম্পিটিটিভ এর ক্ষেত্রে যেহেতু কম্পিটিশন করে সাবস্ট্রেট চাইলেই অকুপাই করতে পারে অ্যাক্টিভ সাইট, তো এই জন্য কিছুটা ফাস্টার রেট আমরা পেয়ে থাকি।
সো কেএম ভ্যালু যদি দুই ধরনের একই সাবস্ট্রেটের জন্য আহ, এবং একই এনজাইমের জন্য তুমি যদি দুই ধরনের ইনহিবিটর ইউজ করো, দেখা যাবে নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে তোমার রিয়েকশন বেশি স্লো হয়ে যাচ্ছে। তার মানে কেএম বেশি হাই হয়ে যাচ্ছে। এই যে এখানে জাস্ট হাফ যদি ভি নাও, এটা অনেক বেশি কম হয়ে যাচ্ছে, এটা ভি ম্যাক্স। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই কাইনেটিক ডেটা থেকে এভাবে অ্যাফিনিটি ফর ইনহিবিটরও আমরা বুঝতে পারছি যে এই অ্যাফিনিটি ফর ইনহিবিটর বেশি থাকলে তো এনজাইমটা স্লো রিয়াকশন দিবে। এখন ভিম্যাক্স এর সিগনিফিকেন্স কি? ভিম্যাক্স কোনো ইন্ট্রিনসিক প্রপার্টি না। বোঝাই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা চাইলেই ভ্যারি করছে, কখন সাবস্ট্রেটের উপরে ভ্যারি করছে, ইনহিবিটরের উপর ভ্যারি করছে। তার মানে এটা ভিম্যাক্স আমরা তখনই পাবো ডিপেন্ডিং অন দা তার সারাউন্ডিং কন্ডিশন। ভিম্যাক্স ইন্ডিকেট করে যখন অল এনজাইমস আর ফুললি স্যাচুরেটেড বাই দা সাবস্ট্রেট। মানে হচ্ছে তোমার যেহেতু কমপ্লেক্স ফর্ম করে এনজাইম ক্যাটালাইসিস, অন্যান্য কেমিক্যাল ক্যাটালাইসিসের মতো না, আমরা দেখেছি একটা কমপ্লেক্স ফর্ম করে। তো যতগুলো এনজাইম থাকবে ততগুলা সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম করতে পারবে। তো এখন আমি যদি এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াতে থাকি, বেশি কমপ্লেক্স ফর্ম করতে থাকবে, তো সেই ক্ষেত্রে বেশি ফর্ম করতে থাকলে রিয়েকশন রেটও বাড়তে থাকবে, ভিম্যাক্সও বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপেক্ষিক, যেহেতু এটা আমি কন্ট্রোল করতে পারি যে এনজাইম বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ভ্যারি করিয়ে এই ভিম্যাক্স টার্মটাকে আমি কন্ট্রোল করতে পারি, বা ইনহিবিটর থাকলে একরকম হতে পারে। তো এই জন্য এটা ইন্ট্রিনসিক না, এটা এক্সট্রিনসিক একটা প্রপার্টি। এটা যেটা বললাম, ভিম্যাক্স ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ এনজাইম প্রেজেন্ট। যত বেশি এনজাইম থাকবে তত বেশি কমপ্লেক্স, তত বেশি প্রোডাক্ট। আর যেটা হচ্ছে রিয়াকশন রেট, এটা আমি বলেছি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা এনজাইম কনসেন্ট্রেশন। কারণ এনজাইম কমপ্লেক্স ফর্ম করবে না এনজাইম না থাকলে, এবং কমপ্লেক্স ফর্ম না করলে আমরা প্রোডাক্ট পাবো না। প্রোডাক্টের সাথে রিয়াকশন যে রেটটা সেটা ডিরেক্টলি রিলেটেড। আচ্ছা, এই যে এখানে সেই এক্সাম্পলটা দেওয়া আছে যে রিয়াকশন ভ্যালোসিটি বা রিয়াকশন রেটের সাথে এনজাইম কনসেন্ট্রেশনের কি হতে পারে। If enzyme concentration is increased, Vmax is also increased. খুব স্বাভাবিক, এই যে দেখো বাড়ছে ভিম্যাক্স। এনজাইম কনসেন্ট্রেশন ডাবল হয়ে গেলে ভিম্যাক্স তো ডাবল হচ্ছে না এক্স্যাক্টলি, কিন্তু বাড়ছে। ডাবল কেন হয় না, এটার পিছনেও কারণ আছে। কারণ ইনিশিয়ালি যে রিয়াকশন রেটটা আগানোর কথা, ইনিশিয়াল স্পিডটা যেহেতু শুরুতে অনেক বেশি কনসেন্ট্রেশন থাকে, সেটা অনেক ফাস্টার হয়ে গেল যখন স্যাচুরেশনের দিকে চলে যায়, তখন আর এক্স্যাক্টলি মানে কি বলবো প্রপোর্শনাল রেটে হচ্ছে রিয়েকশনটা আর আগায় না। এই জন্য এই দুইটা এক্স্যাক্টলি ডাবল হয়ে যায় না। ঠিক আছে, সেখানে কমপ্লেক্স ফর্ম করার সময় অনেক সময় কমপ্লেক্স থেকে প্রোডাক্ট, আবার ডিসোসিয়েশন, এই জিনিসগুলা ভ্যারি করতে পারে। এনজাইম কমপ্লেক্স থেকে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে কিছু প্রোডাক্ট হয়, আবার কিছু ডিসোসিয়েটও করে। তো এটা অনেক সময় এক্স্যাক্টলি সেম রেটে হয় না দেখে, সো ডাবল কনসেন্ট্রেশন করে দিলে এক্স্যাক্টলি যে ডাবল হবে ব্যাপারটা এখানে পাওয়া যায় না। হ্যাঁ, এটাই। তো এখানে দেখো যে যখন ভিম্যাক্স এক্স কনসেন্ট্রেশনে যেটা ছিল, এটা ভিম্যাক্স যদি এখানে হয়, এটার হাফ এখানে একটা কেএম পাচ্ছে সেম এনজাইমের জন্য। এখানে কিন্তু এটা এনজাইমটা সেম, ঠিক আছে, এখানে এনজাইমটা সেম বাট কনসেন্ট্রেশন আলাদা। আর এখানে ডাবল করে দেওয়ার পরে এখানের অর্ধেক যদি নিচ্ছে, অর্ধেক নিলে কি হচ্ছে, এখানেও সেম কেএমই পাচ্ছে। তো দেখা যাচ্ছে কেএম সেম কেন পাচ্ছি, যেহেতু আমার এনজাইম সেম, এবং আমরা কি বলেছি এনজাইমের ইন্ট্রিনসিক প্রপার্টি হচ্ছে কেএম, সেজন্য কেএমটা ভ্যারি করবে না, কিন্তু তোমার এই যে রিয়েকশন রেটটা বেড়ে যাবে, ভিম্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কনফিউশন হচ্ছে কারো কোনো? না ম্যাম। এখন কি কি ফ্যাক্টর এই এনজাইমের অ্যাক্টিভিটিকে তোমার এফেক্ট করে, এটা আমি অলরেডি অনেকবার বলেও ফেলেছি। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, পিএইচ, টেম্পারেচার। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেটা হচ্ছে, তুমি সাবস্ট্রেট একটা সার্টেন, ধরো এনজাইম আর সাবস্ট্রেট একটা সার্টেন অ্যামাউন্টে আছে। তা এখন সেই জায়গায় কোনো একটাকে যদি তুমি অনেক বেশি বাড়িয়েও দাও,
একটা সার্টেন পয়েন্টের পরে কিন্তু তোমার এনজাইম অ্যাক্টিভিটি আর বাড়বে না। কেন বাড়বে না? কারণ কমপ্লেক্স ফর্ম করার জন্য যতগুলো এনজাইম লাগবে ততগুলোই সাবস্ট্রেট লাগবে, এবং কমপ্লেক্স ফর্ম না করলে প্রোডাক্ট তৈরি হবে না। সো তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়বে, ডিপেন্ডিং অন দ্য এনজাইম অ্যাভেলেবল। মানে যতক্ষণ পর্যন্ত এনজাইম অ্যাভেলেবল ফর কমপ্লেক্স ফর্মেশন, ততক্ষণ পর্যন্ত তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াতে থাকলে রিঅ্যাকশন রেট বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। এনজাইম কনসেন্ট্রেশনের জন্য সেম, যতক্ষণ পর্যন্ত সাবস্ট্রেট অ্যাভেলেবল থাকবে, এনজাইম কনসেন্ট্রেশন যদি আমি বাড়াতে থাকি, তাহলে কি হবে? কমপ্লেক্স ফর্ম হবে, এবং কমপ্লেক্স থেকে আমরা প্রোডাক্ট পাবো। তো এটা দুইটাই ডিপেন্ড করছে, এটা একটা মিউচুয়াল। যতক্ষণ পর্যন্ত এনজাইম এবং সাবস্ট্রেট একে অপরের জন্য অ্যাভেলেবল, ততক্ষণ পর্যন্ত এই দুইটা ফ্যাক্টর বাড়ালে রিঅ্যাকশন রেট বা এনজাইম অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। তারপর পিএইচ, এনজাইম যেহেতু স্পেসিফিক সার্টেন পিএইচ এ তারা কাজ করে। ধরো ক্যাটালিস একটা এনজাইম যেটা 7.5 পিএইচ এর বাইরে যদি তুমি দাও, ক্যাটালিস কি করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেন আর ওয়াটারে ব্রেকডাউন করে। সার্টেন পিএইচ এর পরে তুমি যদি ওর বাফারটা চেঞ্জ করে ধরো অ্যাসিডিক পিএইচ এ দাও, তুমি প্রপার রিয়েকশন পাবা না। কারণ কি হবে? এনজাইমটা তখন ডিনেচার্ড হয়ে যাবে। ওর যে এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত, সেই এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে সেটা ডিনেচার্ড হয়ে কি হয়? অ্যাক্টিভ সাইট গুলো কলাপস করে ফেলে। কলাপস করে ফেললে তখন সাবস্ট্রেট তার সাথে অ্যাড হতে পারে না, এবং সে কোনো রিয়েকশনও দিতে পারে না। আর টেম্পারেচারের ক্ষেত্রে একই, সাধারণভাবে কি হয় রিয়েকশনের ক্ষেত্রে? টেম্পারেচার বাড়ালে দেখা যাচ্ছে যে আমরা ফাস্টার রিয়েকশন পাচ্ছি, কিন্তু এনজাইম যেহেতু এটা একটা বায়োলজিক্যাল স্টাফ, টেম্পারেচার সেন্সিটিভ, 37 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি ওকে ম্যাক্সিমাম 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখো, তাহলে সে অ্যাক্টিভিটি দিবে। এরপরে হায়ার অ্যাক্টিভিটিতে গেলে ওই একই পিএইচ এর মতো তার যে অ্যাক্টিভ সাইট গুলো থাকে সেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে তখন আর কোনো সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম করতে পারে না। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম করতে পারে না, সেই জন্য তখন রিয়েকশনটা স্লো হয়ে যায়। এখন আসি যে আমার যে মাইকেলিস মেন্টন প্যারামিটার, এগুলা হচ্ছে মেইনলি এক্সপেরিমেন্টালি বের করা যায়। তোমার অনেক এনজাইমের জন্য এগুলা লিটারেচার ডেটা পাওয়া যায়, আবার হচ্ছে কোনো কারণে তোমার যদি বের করতে হয় সেটাও বের করা যায়। মাইকেলিস মেন্টন প্যারামিটারটা সাধারণত আমাদের যে গ্রাফটা, গ্রাফটা কিরকম? প্যারাবোলিক একটা গ্রাফ। তো এই ধরনের গ্রাফ থেকে তুমি আসলে কিভাবে বের করবে? হ্যাঁ, এই এই যে এই ফর্মুলাটা, এটা জাস্ট রেসিপ্রোকাল, যেটা বের করা যায় না দেখে, তো সায়েন্টিস্টরা যখন এক্সপেরিমেন্টালি বের করে তখন হচ্ছে তারা হচ্ছে লিনিয়ার প্লটে কনভার্ট করে। এইরকমই লিনিয়ার প্লট, তিন ধরনের লিনিয়ার প্লট আছে যেটা দিয়ে তারা কনভার্ট করেছে। এখানে তেমন কিছু না, তোমরা রিঅ্যারেঞ্জমেন্ট করলেই করতে পারবা। যে মেইন ফর্মুলাটা ছিল সেটা রেসিপ্রোকাল নিয়েছে, নিয়ে দুই পার্টে ভাগ করে, এই যে দেখো এটা y = mx + c, যে ফর্মুলা, সেই ফর্মুলাতে প্লট করার পরে এই ইন্টারসেপ্ট থেকে এই যে c এটা পাচ্ছে, আর এটা হচ্ছে স্লোপ, এখান থেকে পাচ্ছে এক্স এক্সিসে 1/, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এইভাবে সিম্পল ভাবে সাধারণত আমরা দেখা যাচ্ছে y = mx + c করে এই ফর্মুলাটা, মানে এই প্যারামিটার গুলো বের করতে পারি। এটা হচ্ছে লাইনওয়েভার বার্ক প্লট। আরো এক ধরনের প্লট আছে, এটা হচ্ছে হ্যান্ডসুলফ প্লট। এটাও সেম, ওই রিঅ্যারেঞ্জমেন্ট করেছে সেম ফর্মুলাটাকে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এটা নিজেরা বের করতে পারবা। তো একইভাবে এইটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, এটা হচ্ছে তোমার এখান থেকে স্লোপ, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এইভাবে মাইকেলিস মেন্টন প্যারামিটার তোমার ম্যাথস আসতে পারে, ম্যাথসে তোমার যদি বলা থাকে সার্টেন প্লট ইউজ করে এই প্যারামিটার গুলো বের করো, তখন তোমাকে এটা বের করতে হবে। ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে এডি হফস্টি প্লট। এটাও রিঅ্যারেঞ্জ করে বের করেছে, এটাও তোমরা পারবা। এখানে যেহেতু নেগেটিভ স্লোপ সেজন্য এটা গ্রাফটা উল্টা। এখানে এই যে ইন্টারসেপ্ট হচ্ছে ভিম্যাক্স সি, আর এটা তোমার এটা হচ্ছে ওয়াই, আর কে এম হচ্ছে -km, এটা হচ্ছে স্লোপ। তো এই আর কি, তো এইভাবে প্যারামিটার গুলো এই তিনটা ওয়েতে সাধারণত বের করা যায়। কাইনেটিক্স রিলেটেড লেকচার আসলে এতটুকুই। তো তোমাদের কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আমেন নাই। না থাকলে আমি ইনশাল্লাহ নেক্সট উইকে আমি আমি আসার চেষ্টা করবো। তোমাদের এই পর্যন্ত একটা সিটি নিয়ে নিতে চাচ্ছি, তাহলে তোমাদের মানে কিছু কাজ আগায় থাকে। তোমরা কি সিটি জি দিতে ম্যাম, ইচ্ছুক? ঠিক আছে।
ম্যাম নেক্সট বৃহস্পতিবারে তো একটা সিটি শিডিউল করা আছে। আ- আমি বলছিলাম না এই না ক্লাসের না জন্য। না, মানে অন্য একটা সাবজেক্টে করা আছে আর কি। ও, অন্য একটা সাবজেক্টের করা আছে। তাহলে নেক্সট উইকে সিটি না দিলে উম, তাহলে এরপরে, আচ্ছা তাহলে আমি অনলাইনে কন্টিনিউ করবো। সিটি না দিলে আমি আর আসবো না, কারণ এখানে তোমার আশাটা ডিপেন্ড করবে আমি সিটি নিবো কিনা সেটার উপরে। তোমাদের অন্য তাহলে সিটি। হ্যাঁ বলো। পরের উইকে কি আসতে হবে? মানে হ্যাঁ তো পরের ওটা উইকে, মনে হয় পরের উইকে আসলে কয় তারিখ পরে? 14 বা 15 তারিখ সম্ভব হবে। 15 তারিখ, হ্যাঁ চেষ্টা করা যায় 15 তারিখে তাহলে। 15 তারিখ তাহলে পনেরো করে। তারিখে রাখতে পারো। এই যতটুকু পড়িয়েছি এতটুকুই সিলেবাস, এরপরে আমি আর পড়াবো, তাহলে নেক্সট বৃহস্পতিবারে ক্লাস নিবো। নিলে সিলেবাস আগাতে থাকবো, কিন্তু সিটি এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, এই আর কি। তাহলে 15 তারিখে লিখে রাখি, হ্যাঁ।